Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Entrepreneurship and Career Development Society of Notre Dameans বা ESND প্রেজেন্স টক উইথ নটর ডেমিয়ান্স এপিসোড 4-এ আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় জার্নি উইথ বিসিএস। আমরা সকলেই জানি বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ সরকারি চাকরির পরীক্ষা। হাজার হাজার শিক্ষার্থী স্বপ্ন দেখে এই পরীক্ষায় অংশগ্রহণ করে একজন সরকারি কর্মকর্তা হওয়ার। তবে সফলতা অর্জন করতে হলে শুধু স্বপ্ন দেখলেই হবে না, চাই সঠিক পরিকল্পনা, প্রস্তুতি এবং মানসিক দৃঢ়তা। এই দীর্ঘ ও চ্যালেঞ্জিং যাত্রার অভিজ্ঞতা শেয়ার করতে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন নটর ডেমিয়ান মোহাম্মদ আরিফ শাহরিয়ার জয় ভাই, 40তম বিসিএস শিক্ষা ক্যাডার। বর্তমানে তিনি প্রভাষক হিসেবে পটিয়া সরকারি কলেজ চট্টগ্রামে কর্মরত আছেন। আমরা কালক্ষেপণ না করে আমরা আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আরিফ শাহরিয়ার জয় ভাই, আপনাদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, আপনাদের যে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্টে লিখতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে সেগুলো নিয়ে আরো আলোচনা করতে ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের সেশনের মূল আলোচনা শুরু করি। জয় ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি ক্যারিয়ার হিসেবে বিসিএস কে কেন বেছে নিলেন? দেখুন, বিসিএস আমাদের ক্যারিয়ার লাইফে অন্যান্য যে আপনার চাকরি বলেন বা ক্যারিয়ার বলেন, যাই বলেন না কেন, অন্যান্য একটা পার্টের মতো এটাও একটি বিসিএস একটি পার্ট। তো আমি যখন আমার পড়াশোনা যখন করতেছি তখন অবশ্যই আমার একটা চিন্তা করতে হবে যে আমি আসলে ইন ফিউচার আমি কি করব। আমি কি পড়াশোনা এটা রিলেটেড কোনো কিছুতে থাকবো, চাকরি রিলেটেড কোনো কিছুতে থাকবো, নাকি আমি বিজনেস করব, নাকি অন্যান্য কোনো কিছুর সাথে আমি যুক্ত হব। আর আমাদের দেশে যদি কেউ কোনো কিছু করতে চায়, তাহলে আমাদের দেশে যারা থাকতে চায়, যারা ফরেনে চলে যায় তাদের হিসাব আলাদা, কিন্তু আমাদের দেশে যারা থাকতে চায় তাদের জন্য হলো 80% সরকারি চাকরি, আর কোনো বিকল্প নেই। আর সরকারি চাকরি যদি করতে চাই তাহলে আমাদের দেশের পার্সপেক্টিভে বিসিএসটাকে আমরা টপ পজিশনে রাখি। এটার আনুষঙ্গিক সামাজিক গুরুত্ব, ওই ফ্যাসিলিটিস, অন্যান্য সকল কিছু মিলে এটাকে আমরা প্রথম দিককার দিকে রাখি। কারণ এটার সাথে আমাদের দেশের প্রশাসনিক থেকে শুরু করে যাবতীয় সকল কিছু এই ক্যাডারের সাথে জড়িত। যেহেতু একজন সুনাগরিক হিসাবে দেশ ও জনগণের সেবায় সবাই চাই করতে, তো সেই হিসাবে যদি আমি যদি মনে করি যে আমি দেশের সেবা করতে চাই, তাহলে সবচেয়ে যে সুযোগ, সবচেয়ে কাছে থেকে দেশ সেবার সবচেয়ে ভালো সুযোগ হলো একজন বিসিএস ক্যাডার হিসেবে দেশের মানুষের সেবা করা। তো ওই পার্সপেক্টিভ থেকে, ওই ইচ্ছা থেকে আমি চিন্তা করলাম যে না, আমি চেষ্টা করে দেখি, যেহেতু আমার সুযোগ আছে চেষ্টা করে দেখি। তো ওখান থেকে আমার আসা। আর আপনি জানেন যে আমার ক্যাডারটা টেকনিক্যাল ক্যাডার, এবং এটা স্পেশালি আমি যেহেতু শিক্ষা ক্যাডারের সাথে জড়িত এবং শিক্ষা রিলেটেড, আর এবং ওইটা স্টাডি রিলেটেড, এডুকেশন রিলেটেড, এবং কোমলমতি যে শিক্ষার্থীরা আছে যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে আমার কাজ। তাহলে আমি মনে করি যে আমার এই দিকটা যদি আমি ওভাবে ফোকাস করতে পারি, তাহলে আমি তাদেরকে আমার যতটুকু সম্ভব, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই যে শিক্ষার্থী আছে, শুধু আমার কলেজের না, আমার কলেজের বাইরে আমার অনলাইন প্ল্যাটফর্মে আমি চেষ্টা করি যে আমার অভিজ্ঞতা, আমার নলেজ শেয়ার করার জন্য, যাতে তারা সঠিক গাইডলাইনটা পায়। আচ্ছা ভাইয়া, আমরা যদি বিসিএস এর পুরো ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে বলি, যেমন আমি যেটুকু জানি যে এখানে প্রথমে হচ্ছে প্রিলিমিনারি হচ্ছে পরীক্ষা হয়, তারপর লিখিত, সবশেষ হচ্ছে ভাইবা। তো এরপরেও আরো কিছু প্রসেস হয়তো থাকে। তো এই পুরো ইভালুয়েশন সিস্টেমটা নিয়ে যদি আপনি একটু ধারণা দিতেন আমাদেরকে। আচ্ছা, বিসিএস এর যে এখনের যে স্ট্রাকচার, কাঠামো,
যদি স্পেশাল বিসিএস হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু স্পেশাল ব্যতীত যে গতানুগতিক যেটা ওটাতে মানে তিনটা স্টেপ পার হইতে হয়। একটা প্রিলিমিনারি, আর একটা রিটেন, আর ভাইবা। তো প্রিলিমিনারিতে হলো টোটাল মার্ক থাকে 200, আর ভাইভাতে হলো 900, সরি রিটেনে 900 আর ভাইভাতে থাকে 200। টোটাল যদি আপনি একসাথে করেন তাহলে মার্ক আসতেছে আপনার 1300। তো প্রিলির মার্কটা আবার হলো টোটাল রেজাল্টের সাথে যোগ হয় না, এটা শুধু প্রিলি পাস করার সাথে সাথে এই মার্কের যে আপনার আহ ক্ষমতা বা এটার বলেন ক্ষমতা বলেন সেটা এখানে হারিয়ে যায়, এবং পরে রিটেন এবং ভাইবার মার্কটা একসাথে করে একজন ক্যাডার কারা প্রথমের দিকে আছে এবং তাদের চয়েস লিস্ট অনুযায়ী তাকে আপনার হলো ক্যাডারের জন্য মনোনীত করা হয়। তো প্রিলির যে ব্যাপারটা আমি যেটা মনে করি যে প্রিলি থেকেই মানে প্রিলিটাই হলো একজন একজন লোক ক্যাডার কোন ক্যাডার হবে বা সে কি তার পছন্দের ক্যাডার পাবে কিনা, সেটা মূলত আমি মনে করি যে ডিপেন্ড করে হলো তার প্রিলির প্রিপারেশনটা কিরকম। কারণ এটাকে আমি যদি টোটাল প্রসেসটাকে আমি যদি একটা বৃক্ষের সাথে তুলনা করি তাহলে ওটাকে প্রিলিটাকে আমি বলি একটা বীজ। এটা যদি সঠিকভাবে রোপণ করা হয়, এটার যদি ঠিকঠাক ভাবে পরিচর্যা করা হয় তাহলে একটা বৃক্ষ আমাদের সামনে দাঁড়াবে এবং ওই বৃক্ষ এক সময় আমাদের আমাদের পছন্দের ফল আমাদেরকে দেবে। আচ্ছা ভাই, আমরা তো সিস্টেমটা সম্পর্কে জানলাম। তো এখানের যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো কমপ্লিট হতে টোটাল ইভ্যালুয়েশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পর মানে এখানে টাইম ফ্রেমটা কিরকম লাগে? টাইমটা আমাদের দেশে তো এমনিতে জানেন যে যদি এটা বলা আছে যে 1 বছর, অনেক সময় চেয়ারম্যান নতুন চেয়ারম্যান আসলে বলে যে 1 বছর বা 1.5 বছরের ভিতরে শেষ করবো, কিন্তু আসলে সেটা হচ্ছে না নানান ধরনের জটিলতার কারণে। এটা কখনো কখনো 3 বছর আবার কখনো 4 বছর গিয়ে পৌঁছায়। যেরকম আপনি ধরেন যে 43তম বিসিএস এর যে ভাইবার রেজাল্ট হলো আপনার 10 মাস অতিক্রম করলো কিন্তু এখনো গ্যাজেট হয়নি। তো এরকম আপনার প্রায় প্রত্যেকটা বিসিএস 8 মাস 9 মাস। আমি যতটুকু জানি যে 36 বিসিএস আমার মনে আছে তাদের 1 বছর ক্রস করছিল শুধু গ্যাজেট হতে। তাহলে দেখেন এখানে আবার হলো যে প্রিলির সার্কুলার হবে, প্রিলির রেজাল্ট, আবার প্রিলির রেজাল্টের পর 5 থেকে 6 মাস পরে হলো রিটেনের আবার দীর্ঘদিন 8 মাস 9 মাস কখনো 1 বছর পরে রিটেনের রেজাল্ট, ওটার পরে আবার দীর্ঘ সূত্রিতা যে ভাইবা 5 6 মাস 7 মাস, আবার ভাইবার রেজাল্ট টোটাল 3 থেকে 4 বছর আমাদের এখানে লেগে যাচ্ছে একটা দীর্ঘ সূত্রিতা। সে কারণে যেসব প্রার্থী মানে এই সময়টা দিতে চায় না, মানে ওনার যথেষ্ট উনি ফিট একজন ক্যাডার হওয়ার জন্য, কিন্তু ওনার এতটুকু সময় ওনার দেওয়ার সময় নেই। হ্যাঁ, তো ওনারা আসলে এটাতে আসতে চায় না। আর যারা মনে করে যে না আমি এই সময়টা ওভারকাম করেই আমি একজন ক্যাডার হতে চাই, তো তাদের জন্য আসলে এটা ঠিক আছে, 3 4 বছর এটা ঠিক আছে। আপনি যখন প্রথম বিসিএস প্রস্তুতি শুরু করেছিলেন তখন হচ্ছে এই সেক্টরে আপনার চিন্তা ভাবনা কি ছিল এবং হচ্ছে কিভাবে এবং কোন সময় থেকে হচ্ছে আপনি আসলে প্রস্তুতিটা শুরু করেছিলেন? অনেকে তো দেখা যায় যে বলে যে ফার্স্ট ইয়ারে থাকতে অথবা ইন্টারের পরে অনেকে প্রিপারেশন শুরু করে দেয়, এরকম কিছু কথা প্রচলিত আছে। তো আপনি প্রচলিত না, কথাটা আসলে প্রচলিত না, কথাটা আসলে প্রিপারেশনটা বলতে কি আপনি যদি একটু খেয়াল করেন যে বিসিএস এর বিগত প্রশ্নগুলো যদি আপনি একটু একটু নজর দেন তাহলে দেখবেন যে ক্লাস 6 থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের যে বইগুলো আছে ওই বইগুলো থেকেই 70 থেকে 80% কোয়েশ্চেন হয়, স্পেশালি 6 থেকে 10। হ্যাঁ, আর 70 থেকে 80% কোয়েশ্চেন হয়। যেমন আমার হাতে 46তম বিসিএস এর প্রিলির এক খণ্ড প্রশ্ন আমি রাখছি, দেখেন আমি আপনাদেরকে বলছি। বিজ্ঞানের একটি প্রশ্ন, সেখানে দেখেন একটা প্রশ্ন আছে যে দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে। দেখেন এটা আপনার নবম শ্রেণী থেকে আসছে। তারপরে দেখেন জলীয় দ্রবণে পিএস এর সর্বোচ্চ মান কোনটি, এটাও আপনার হলো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই আছে। তারপরে দেখেন অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি, এটাও জীববিজ্ঞান বই আছে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নিচের কোনটি, এটাও আছে বিজ্ঞান বই। প্রকৃতিতে মৌলিক বল কয়টি, এটা ফিজিক্স বই আছে। ঠিক আছে, তো দেখেন এরকম আরো কোয়েশ্চেন আছে, আমি এখন বললাম না, জাস্ট হলো উদাহরণের জন্য বললাম। তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা দেখি, আমি তো নিয়মিত এটার উপর রিসার্চ করি আর প্রিলি রিটেন ভাইভা এগুলোর উপরে। তো ওখানে আমি যেটা খুঁজে পাইছি সেটা হলো দেখলাম যে আপনার 70 থেকে 80% কোয়েশ্চেন হলো এই যে বেসিক বই, যেগুলো আমরা বলি যে বেসিক বই, বেসিক স্ট্রং কিনা, এই যে বেসিকের ব্যাপারটা আমরা বেশি আলোকপাত করি চাকরির ক্ষেত্রে। যার বেসিক ভালো সে ভালো চাকরি পাবে, আর যার বেসিক ভালো না সে অনেক চেষ্টা করেও পারবে। আসলে বেসিকটা বলতে মূলত হলো যে আপনি প্রিভিয়াস মানে 6 থেকে মানে আপনি
প্রাইমারি একটা বলেন, প্রাইমারি একটা স্টেপ, একটা হাই স্কুল। হাই স্কুল স্টেপটা 6 থেকে নিয়ে আপনি 10 পর্যন্ত আপনার পড়ালেখা কতটুকু আপনি বুঝে বুঝে পড়েছেন এবং কতটুকু যে পড়াটা পড়ছেন এই পড়াটা কতটুকু আপনি ঠিকঠাক ভাবে মননে আপনার আত্মস্থ করতে পারছেন। তো ওই জিনিসটা হলো বেসিক। তো যখন প্রিপারেশনের যে কথাটা আপনি বলেন যে অনেকে বলে এসএসসি, তবে আমি আমার কথা বলি, আমি যখন নটরডেম কলেজে প্রথম ভর্তি হই 2010 সালে, তখন নীলক্ষেত, ওখানে জানি অনেক বই আছে, তো অনেক আমার কাছে অনেক ভালো লাগতো নীলক্ষেতে মাঝে মাঝে যেতাম। তো ওখানে আমি হাঁটতে হাঁটতে একদিন দেখলাম যে বিগত প্রশ্নের একটা বই আছে, বিসিএস একটা পুরাতন বই। আমি 80 কি 90 টাকা দিয়ে মনে হয় এটা নিলাম আর কি, প্রশ্ন পেন নাকি আরো কম মনে নেই। তো নেওয়ার পরে আমি মাঝে মাঝে আসলে এটা পড়তাম যে এরকম না, মাঝে মাঝে যখন আমি শুয়ে থাকতাম তখন ঘাটাঘাটি করে দেখতাম যে অনেক প্রশ্ন তো আমি পারি, বাংলা পারি, ইংরেজি পারি, সাধারণ জ্ঞান অনেক প্রশ্ন পারি, ঠিক আছে, ম্যাথের কিছু কিছু পারি, বিজ্ঞানের কিছু কিছু পারি। তো আমার তখন মনে মনে হলো যে হ্যাঁ, আমি তো মনে হয় যে আমি যদি ভার্সিটি শেষে পড়াশোনা শেষে আমি যদি পরীক্ষা দিই তাহলে আমি মনে হয় পারবো। তো ওইটা গেল, এটা ইন্টার লেভেলের পার্ট গেল। তারপরে যখন ভার্সিটিতে ভর্তি হয়েছি তখন আমি একটা এরকম আরেকটি বই আমি কিনলাম আর ফার্স্ট ইয়ারে থাকা, সেকেন্ড ইয়ারে থাকাকালীন। কেনার পর এটা আমি ঘেটে ঘেটে দেখতাম। তবে প্রকৃত আমি আসলে পড়াশোনাটা শুরু করতে হলো ফোর্থ ইয়ার থেকে। ফোর্থ ইয়ার থেকে আমি একটা বই কিনলাম। বই কিনে তারপরে হলো প্রশ্ন ব্যাংক কিনলাম। কিনে আগে আমি দেখলাম যে আসলে কি কি প্রশ্ন হয়, কোথায় থেকে কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন হয়। ওটা দেখে দেখে আমি আস্তে আস্তে পড়াশোনা শুরু করছি। আর ফোর্থ ইয়ার যখন শেষ হয়ে গেল তখন আবার হলো আমার আহ, তখন তো চাকরির প্রিপারেশন। এবং আমার বলে রাখি যে আমার আসলে বিসিএস 40তম বিসিএস টা আমার প্রথম প্রথম পরীক্ষা ছিল আর কি, এবং প্রথম অ্যাপ্লাই ছিল। এবং এটাই আমার প্রথমই, আমার যখন বিসিএস দিল্লিতে হয়ে যায় পরে আমি আর অন্যান্য কোনো চাকরিতে অ্যাপ্লাই করিনি আর কি। যে আমার ফোকাসটা ছিল এদিকে, যে আমি এটাতে আমি focus করবো এবং এটাতে আমি যে দেখি ইনশাল্লাহ আমি মনে হয় এখান থেকে কিছু একটা পাবো। তো এখানে আমার ইয়ে ছিল, এবং অন্যান্য চাকরি পরীক্ষা আমি ইয়ে করতাম না, মানে পরীক্ষা আমি দেইনি আর কি। এটা অনেকের কাছে অন্যরকম মনে হতে পারে, কিন্তু আসলে এটাই বাস্তব যে আমার সাথে যারা ছিল বা আমাকে যারা চেনে তারা জানে আর কি। অনেকে বলতো যে আসলে এটা রিস্ক হয়ে যাচ্ছে না, হ্যাঁ আসলে রিস্ক হয়ে যাচ্ছে। কিন্তু আমার কেন যেন কনফিডেন্স ছিল যে আমি মনে হয় পারবো আর কি, চেষ্টা করবো। তো আমি বলবো যে আসলে প্রিপারেশনটা শুরু হওয়া উচিত, কারণ এখানে যে প্রশ্ন আপনি প্রিলি বলেন, রিটেন বলেন আর ভাইবা বলেন, ভাইবার সিলেবাস কিন্তু আপনার অফুরন্ত। যে এখানে কোথায় থেকে যে কোয়েশ্চেন করবে, আপনি হাঁটতেছেন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে, বুয়েটের ভিতরে, যে এখানে একটা স্মারক ফলক আছে বা এখানে একটা আপনার স্ট্যাচু আছে, ঠিক আছে, এখানে একটা আপনার কোনো একটা বিখ্যাত ব্যক্তির কোনো একটা মূর্তি আছে, তো ওখানে দেখবেন যে তার সম্পর্কে তথ্য আছে, এটা সম্পর্কে আপনি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। বা আপনি আপনার নিজের একাডেমিক বই পড়তেছেন, তো আপনার ডিপার্টমেন্টে, তো ওটা থেকে আপনার কোয়েশ্চেন চলে আসতে পারে। আপনি পেপার পড়তেছেন, ওটা থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে। আপনি যাই আশপাশে আপনি যাই দেখতেছেন, আপনি ভাইবা দিতে যাচ্ছেন, ওই দিন থেকে চলে আসতেছে, ওইখান থেকে কোয়েশ্চেন চলে আসতেছে আপনার রাস্তায় কোনো একটা কিছু দেখলে যে কোথায় থেকে আসছে। আবার মনে করেন আমি যখন নাকি 41তম ভাইবা দিলাম, তখন ওই দিন আমি আবার ওখানে গিয়ে পিএসসির সামনে আমি পেপার নিলাম। পেপার নিয়ে আমি দেখতেছি, তো ওখানে আমি বেশ কিছু তথ্য পাইলাম বাল্য বিবাহ সম্পর্কে। তো আমার ভাইবা বোর্ড ওই যে স্যার ছিলেন, তিনি আমাকে এই নিয়ে প্রশ্ন করলেন যে আসলে আপনি যদি অ্যাডমিন ক্যাডারে যান, আপনি যদি ইয়ে হন, সহকারী কমিশনার, হ্যাঁ, একজন ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হয় বা আপনি একজন ইউনো হন, তাহলে আপনার কি কাজ হবে, আপনি কোন দিকটা ফোকাস করবেন একটা কাজের তথ্য। তখন কিন্তু আমি যে বাল্য বিবাহের ইয়েটা তুলে ধরছিলাম এবং ওই ডেটা সহ, কারণ আমি তখন এটা পড়ে গেছি, ঠিক আছে, তো আমি এটা অনেক সুন্দরভাবে আনসার দিতে পারছিলাম। তো বিসিএস এর যে ব্যাপারটা শুধু প্রিলি না, শুধু রিটেন না, ভাইভাও আছে এখানে। তো সো আমি মনে করি যে ভার্সিটিতে ওঠার পরে ফার্স্ট ফোকাস দেওয়া উচিত হলো আমাদের একাডেমিক যে রেজাল্টটা, হ্যাঁ, একাডেমিক রেজাল্টটা যাতে ভালো হয়। পাশাপাশি যে আমাদের কো কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যে কারো যদি ইংলিশের প্রতি দুর্বল থাকে তাহলে তার ইংলিশের এই স্কিলটা তার ডেভেলপমেন্ট করে নেওয়া। তারপরে কারো যদি জড়তা থাকে, কারোর সামনে কথা বলতে পারতেছে না, তো ওইগুলো একটু ঠিকঠাক করে নেওয়া। কারো যদি বিভিন্ন স্পেসিফিক কিছু সাবজেক্ট দুর্বল থাকে, যে তার গণিতে দুর্বল, তো এগুলো একটু ঠিকঠাক করে নেওয়া। তো প্রিপারেশনটা ভার্সিটির প্রথম থেকে শুরু করা উচিত। এবং একাডেমিক যে আপনার ডিপার্টমেন্ট বেঁচে রেখে নয়, ডিপার্টমেন্টটা পড়তে হবে খুব ভালোভাবে, এবং ডিপার্টমেন্টের পাশাপাশি যখন আপনি আহ, সুযোগ পাবেন তখন হলো আমি মনে করি যে ওটাকে একটু অল্প অল্প করে ওটাকে সময় দেওয়া উচিত। আর তখন পরিপূর্ণ একটা প্রিপারেশন হবে। বুঝতে পেরেছি, হ্যাঁ।
তো আপনি হচ্ছে নিজের স্টাডি প্ল্যানটা কিভাবে তৈরি করেছিলেন, কোন বিষয়গুলো হচ্ছে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত যারা প্রিপারেশন নিতে চায়? হ্যাঁ, এটা অবশ্য আগের প্রশ্ন সেটা আমি কাজ করছি যে প্রথমত আমি যা আসলে পারি না বা আমার যেটাতে উইকনেস আছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি মনে করি যে প্রথমত এই জিনিসটা শেষ করে ফেলা উচিত। কখন? ভার্সিটিতে যখন আমি পড়াশোনা শুরু করবো তখন এই জিনিসটা শেষ করে ফেলা উচিত। যদি এই উইকনেসটা যদি আমি কাঁধে নিয়ে বেড়াই তাহলে একসময় এটা আমাকে মানে আমার ক্যারিয়ারটাকে সে অনেক বড় পরিমাণ ক্ষতিগ্রস্ত করবে। বিশেষত আমি শুনতে দেখি যে আমি যখন ভার্সিটিতে আমাদের ঢাকা ভার্সিটির লাইব্রেরিতে যখন আমি যেতাম মাঝে মাঝে অনার্স করার সময়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের সময়, তখন দেখতাম যে কিছু কিছু বড় ভাই তারা শুধু সাধারণ জ্ঞান নিয়ে বসে থাকতো, শুধু সাধারণ জ্ঞান পড়তো বা শুধু বাংলা লিটারেচার পড়তো। তো আমার মাঝে মাঝে প্রশ্ন জাগতো যে শুধু কি বিসিএস কি শুধু কি সাধারণ জ্ঞানই আসছে বা শুধু কি বাংলায় আসছে? তখন তাদের অনেকের সাথে আমি কথা বললাম যে ভাই আপনি এটা নিয়ে কেন শুধু সাধারণ জ্ঞান পড়েন, মানে কেন? তখন অনেকের প্রশ্নটা এরকম ছিল যে আসলে গণিতটা আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি আসলে গণিতটা আমার একটু উইক। আমি আবার অনেকে বলতো যে আমি একটু ইংরেজিতে উইক বা আমি একটু বিজ্ঞানী উইক, তাই এগুলো একটু কম দেখতেছি, এটা শেষ করে তারপরে এটা ধরো। তো এই যে একটা পিছুটা যেটা শেষ করে ওইটা ধরে, তো এই জিনিসটা ওনাদের আসলে সাধারণ জ্ঞান কখনো শেষ হয় না আর ওটাও ধরা হয় না। তো আমি বলবো যে যে জিনিসটা আসলে উইক আছে, তো ওই জিনিসটা ওই টপিকটা ওই সাবজেক্টটা অনার্স শেষ করার আগেই এটাতে একটা স্ট্রং বেস করে নেওয়া উচিত। না হলে আপনি যখন অনার্স শেষ করে ফেলবেন তখন কিন্তু শুধু পরীক্ষা আর পরীক্ষা, প্রতি সপ্তাহে পরীক্ষা থাকবে। একদিন পেট্রো বাংলার পরীক্ষা থাকবে, একদিন পিএসসির পরীক্ষা থাকবে, একদিন ব্যাংকের পরীক্ষা থাকবে, একদিন অন্যান্য যে আপনার পরীক্ষাগুলো আছে তো ওগুলো থাকবে। তখন দেখবেন যে আপনি ওই পরীক্ষার পড়া পড়তে পড়তে আপনার যে বেসিকের যে জায়গাটা ওটা আর স্ট্রং করতে পারতেছেন, আপনার যে উইকনেস গুলো এগুলো স্ট্রং করতে পারতেছেন। আর আরেকটা ব্যাপার হলো আমি মনে করি যে যে কোনো চাকরির পরীক্ষা সেটা বিসিএস হোক, ব্যাংক হোক বা অন্যান্য যেগুলো আছে নন ক্যাডার বা অন্যান্য যেগুলো আছে, তো প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার আগে বা শুরু করার আগে তার প্রশ্ন ব্যাংকটা একটু ভালোভাবে যাচাই বাছাই করে এটা একটু রিসার্চ করে দেখা উচিত। যে আমি সবসময় আমি মাঝে মাঝে আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজে মাঝে মাঝে ক্লাস নেই। তো আমি আমার স্টুডেন্টদেরকে বলি আর কি, সরি স্টুডেন্ট হোক আর যারা আমার কাছে মানে ক্লাস করে তাদেরকে আমি বলি যে আপনার 80% মানে 20% টপিক, 80% নাম্বার, আর হলো 80% টপিক, 20% নাম্বার। জিনিসটা একটু খেয়াল করেন যে আমি দেখছি যে পিএসসি ধরি, বিসিএসসি ধরি, তো বিসিএস এর এমন 20% টপিক পড়লেই 80% নাম্বার কভার করা যায়। এটা অনেকের কাছে আসলে অবাক লাগতে পারে কিন্তু এটাই বাস্তব। তো এটা বের করার জন্য আমাকে কি করতে হবে? আপনি মনে করেন আপনি পড়বেন কিন্তু আপনি যুদ্ধের প্রস্তুতিটা আগে থেকে নিয়ে নিন যে আপনি কি কি কোন কোন অ্যাঙ্গেলে আপনি আক্রমণ করবেন ওই টপিকের উপরে, মানে কোন সহজ ভাবে আপনি অল্প করে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। সে কারণে আমি বলবো যে বিগত প্রশ্ন যেগুলো আছে ওই প্রশ্ন প্রতিটা সাবজেক্ট ভিত্তিক ওই প্রশ্ন আপনি রিসার্চ করেন। অন্য কোচিং এরটা বা অন্য একজন টিচার আপনাকে করে দিল সেটাতে আপনি যাবেন না, আপনি নিজে রিসার্চ করেন, এটা আপনার মনে গেঁথে থাকবে এবং আপনি ঠিকঠাক ভাবে ধরতে পারবেন। এবং তখন আপনি যখন নাকি মনে করেন যে সেটা গণিত হোক বা সেটা ইংরেজি হোক, সেটা বিজ্ঞান হোক, সেটা সাধারণ জ্ঞান হোক, আপনি দেখবেন খুব সুন্দরভাবে সেটা ইয়ে করতে পারবেন, মানে ওটাকে ওই সাবজেক্টটা আপনি ভালোভাবে শেষ করতে পারবেন এবং আপনি খুব ভালো একটা নাম্বার পাবেন পরীক্ষাতে। আচ্ছা ভাই, এখানে হচ্ছে তিনটা ধাপে যেহেতু পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা আছে পরবর্তীতে, তো এগুলো সবগুলোর প্রিপারেশন কি আলাদা আলাদা নিতে হয় বা পদ্ধতিটা কিরকম? না, আসলে আলাদা আলাদা বলতে যারা নাকি আলাদা আলাদা নিতে চায় তাহলে কিন্তু উনি কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন না। সেরকম আমি বলি, মনে করেন আপনি প্রিলি পড়াশোনা করছেন থার্ড ইয়ার থেকে, তো পরীক্ষা হলো আপনার মাস্টার্স এর পরে, মাস্টার্স এর মাঝে শেষ হওয়ার আগে বা পরে হলো। এখানে আপনি 2 থেকে 3 বছর সময় পাচ্ছেন, শুধু প্রিলি পড়লেন, আপনি রিটেনের সাথে এটা কোনো কানেক্ট করলেন। তো আপনি বলেন যে হ্যাঁ আমি রিটেন প্রিলি পাস করার পর রিটেন করবো, তখন আপনি কি করলেন? রিটেন পাস করলেন, ওখানে আপনি 4 থেকে 5 মাস সময় পেলেন। তো 4 থেকে 5 মাস যখন সময় পাবেন, তো আপনার এখানে সাবজেক্ট কিন্তু অনেক হিউজ, রিটেনের পর আমরা জানি যে অনেক। শুধু পড়া না, প্রিলিতে আপনি কি করছেন? 4টা অপশন থেকে একটা দাগাচ্ছেন, কিন্তু রিটেনে কিন্তু আপনাকে একদম ছোটস্থ মুখস্থ প্রশ্নটা আপনার লিখে লাগতেছে এবং সেখানে আপনার গণিত করা লাগতেছে, ইংরেজির একটা বিশাল সিলেবাস, বিজ্ঞানের বিশাল সিলেবাস, আপনার সাধারণ জ্ঞানের বাংলাদেশ পাঠের অনেক বিশাল সিলেবাস, আন্তর্জাতিক পাঠের বিশাল সিলেবাস। তো এগুলো আপনি 4 থেকে 5 মাসে দেখবেন যে আপনি প্রশ্ন বুঝতে বুঝতে আপনার অর্ধেক সময় চলে গেছে।
আর বাকি সময় আপনি পড়তে পারতেছেন। আবার যদি মনে করেন যে হ্যাঁ আমি ভাইভাতেও এটা কি করবো, রিটেন পাস করার পরে ভাইভা করবো, এটা হয়, অনেকে এটা করে, তখন দেখবেন যে রিটেন রেজাল্টের 15 থেকে 20 দিন পরেই ভাইবার দেওয়া শুরু করলো, আপনার পড়ে গেল প্রথম সপ্তাহে, তখন আপনি কি করবেন? আপনি তো তখন আর ঠিক মতো প্রিপারেশন নিতে পারবেন। তো আমাকে কি করতে হবে, প্রথমে প্রিলি টপিকের সাথে আমাকে রিটেন এবং ভাইবার যে কোয়েশ্চেন গুলো হয় ওই কোয়েশ্চেন গুলো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ইমাজিন আমি বলি, আপনি কিন্তু সংবিধান পড়তেছেন কেন? প্রিলির জন্য, পাশাপাশি সংবিধান থেকে অনেক বিশাল কোয়েশ্চেন আসে রিটেন। আবার আমরা বলি যে ভাইবার একটি প্রাণ বলা হয় সংবিধানকে, আপনি যদি সংবিধানের কোয়েশ্চেন ভালো না পারেন তাহলে কিন্তু ভাইভাতে আপনাকে অনেকটা আনফিট হিসাবে বিবেচনা করা হবে, কারণ সংবিধান পারেন না আপনি। একজন দক্ষ প্রশাসক বা একজন দক্ষ যে কোনো একটা প্রফেশনে আপনি কিভাবে ওইটা হ্যান্ডেল করবেন? তো দেখেন তখন আমি কি করব, যখন আমি প্রিলিটা পড়তে যাব তখন আমি কি করব, একটা নোট খাতা বানাবো, ওখানে প্রিলিটা তো পড়বোই, প্রিলির জন্য গুরুত্বপূর্ণ অংশগুলো লিখবো এবং রিটেনের কোন কোন ধাপের কোয়েশ্চেন আমি পাশে ছোট ফুটনোট আকারে আমি লিখে রাখবো যে সংবিধানের এই অংশটা থেকে, আমরা জানি সংবিধানের 11টা ভাগ আছে, 11টা বা এই ভাগটা থেকে রিটেনের এই কোয়েশ্চেন গুলো আসে। তখন আপনি যখন প্রিলিটা পড়বেন তখন ওইটা আপনি ওই সময় একটু ডিটেলস আপনি একটু জেনে নিলেন, মানে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে ওইটা ওইভাবে সেটা না, আপনি একটু ডিটেলস জেনে নিলেন। আবার আপনি ভাইবার, আপনার হলো ভাইবার কিছু বই আছে বাজারে বিগত ভাইবা কোয়েশ্চেন, ওখানে আপনি দেখলেন দেখলেন যে ওখানে ভাইবার এই কোয়েশ্চেন গুলো আপনার সংবিধান থেকে আছে, আপনি ওটা আরেকটা কালার পেন দিয়ে ফুটনোট নিলেন যে এভাবে কোয়েশ্চেনটা হয়। তখন আপনি যখন পড়লেন তখন একই সাথে আপনার প্রিলি, রিটেন এবং ভাইবা দুটোই তিনটেই হয়ে গেল। আবার এটা ধরেন, আবার আরেকটা ব্যাপার আমি বলি, যেমন এটা গেল আপনার হলো ইয়ের ব্যাপারটা, এই সংবিধানের ব্যাপারটা, মানে বাংলাদেশ পার্টের ব্যাপারটা। আবার যদি আপনি বাংলা বলি, তো বাংলার ক্ষেত্রে আপনি দেখবেন বাংলাতে প্রিলিতে থাকে হলো 35 মার্ক, আপনার লিটারেচারে 20, আর হলো আপনার গ্রামার থেকে 15, টোটাল হলো 35 মার্ক। আপনার রিটেনে থাকে হলো বাংলাতে 200 মার্ক। তো ওই 200 মার্কের সরাসরি 60 মার্ক হলো আমরা যে প্রিলি পড়ে গেছি ওখান থেকে আসে, এর মধ্যে হলো 30 মার্ক সাহিত্য আর 30 মার্ক হলো ব্যাকরণ। আবার আপনার ভাইভাতে কিন্তু এই সাহিত্য নিয়ে কোয়েশ্চেন হয়, যেরকম আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, আমাকে 41তম বিসিএসে আমাকে কিন্তু ইংলিশ লিটারেচার থেকে বেশ কিছু কোয়েশ্চেন করছে। আমি কিন্তু ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট না, আমি কিন্তু স্টুডেন্ট হলো ফিলোসফি, কিন্তু ইংলিশ লিটারেচার থেকে আমাকে 4টা কোয়েশ্চেন করছে। তো এখন আপনাকে ভাইভাতে আসলে কি কোয়েশ্চেন করবে সেটা একমাত্র উনারা জানে, আপনাকে যে কোনো কোয়েশ্চেন, কারণ উনার কিন্তু রাইট আছে, কারণ ইংলিশ লিটারেচার আমার প্রিলিতে ছিল, তো ওনার রাইট আছে ইংলিশ লিটারেচার থেকে কোয়েশ্চেন করার। এখন আমি যদি বলি যে না এটা তো আমার সাবজেক্টের সাথে যায় না, আমার পছন্দের চয়েসের সাথে যায় না, তাহলে কেন করব? এটা কিন্তু আমি প্রশ্ন করতে পারি না। তখন দেখেন আমি আবার অনেকটা বাংলা লিটারেচার থেকে কোয়েশ্চেন করে, যেমন অনেক লিটারেচার যেমন মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড আছে, ভাষা আন্দোলনের সাথে রিলেটেড আছে, বা সমসাময়িক ইস্যুর সাথে রিলেটেড আছে, এরকম অনেক লিটারেচার থেকে আপনাকে কোয়েশ্চেন করতে পারে, বা আমাদের জাতীয় কবি নিয়ে কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে? তো দেখেন, বা আপনার এলাকার কোন একজন কবি সাহিত্যিক নিয়ে প্রশ্ন করতে পারে, তারা বাংলা লিটারেচার অন্তর্ভুক্ত। তো আপনি যদি এই পার্টটা আপনি ভালো করে পড়েন তখন আপনার রিটেনের সাহিত্য পার্ট থেকে আপনি 30 মার্ক আনসার করতে পারবেন, এবং গ্রামার অংশটা যদি আপনি একটু দেখে দেখে পড়েন তাহলে দেখেন গ্রামার অংশটা আপনি ওখানে আনসার করতে পারবেন। এবং একই সাথে আপনার হয়ে গেল কি, ভাইবা যদি এখান থেকে কোয়েশ্চেন করে আপনি যদি ওইভাবেই পড়েন, হ্যাঁ ভাষা ভাষা না পড়ে আপনি ডিটেলস ভালোভাবে পড়েন বুঝে বুঝে, তখন কিন্তু আপনি একই সাথে প্রিলি, রিটেন এবং ভাইবা তিনটাতেই আনসার করতে পারবেন। তো আমি বলবো যারা প্রার্থী আছে, যারা প্রিপারেশন শুরু করবে বা শুরু করছে, তারা আপনারা একটু ইয়ে করবেন যে প্রিলি পড়ার সময় আপনার একটু এর সাথে ওই টপিক যদি আপনার রিটেনে আসে তাহলে আপনি একটু করবেন কি এটা রিটেনের সাথে মিলিয়ে পড়বেন। আপনার গণিত বলেন, অনেকে কি করে শর্টকাট গণিত করে, তো শর্টকাট গণিত করে গিয়ে তারা করে কি, যখন রিটেন পরীক্ষা দিতে যায় তখন শর্টকাটই আসে, কিন্তু রিটেন আর সাজানো গণিত আর তাদের কলম দিয়ে আসে না। তো আমি তাদেরকে বলবো যে টপিক গুলো প্রিলি গণিত এবং হলো রিটেন গণিত দুইটা একসাথে সামঞ্জস্যপূর্ণ, মানে একই টপিক, তাহলে আমি বলবো ওই টপিক গুলো আপনি কি ডিটেলস পড়েন, আপনি ডিটেলস করে একটা নোট খাতায় লিখে ফেলেন করে করে, বেসিক যে বইগুলো আছে, যে নবম দশম অষ্টমের বইগুলো আছে ওখান থেকে আপনি ওগুলো লিখে লিখে একটা নোট খাতা বানিয়ে ফেলেন। আর যে টপিক গুলো শুধু প্রিলিতে আছে রিটেনে নেই, আমি বলবো যে ওই টপিক গুলো আপনি শর্টকাটে করেন, তাতে কোনো সমস্যা নেই। তো আপনি যদি এটা যেটা আছে প্রিলি এবং রিটেনে ওটা যদি আপনি ডিটেলস লিখে লিখে করেন তাহলে দেখবেন যে আপনার প্রিলির অঙ্কটা বা প্রিলিতে আপনি করার ফলে আপনার রিটেনে আপনার অনেক সহজ হয়ে গেছে, আপনার রিটেনে অনেক ভালো আনসার করতে পারবেন। তাই আমি বলবো বিসিএস প্রিপারেশনের মূল ভেজ হলো প্রিলি। প্রিলি যদি কেউ ভালোভাবে এবং রিটেন এবং ভাইবার সাথে ম্যাচ করে না পড়ে তাহলে তার জন্য একটা ভালো ক্যাডার অনেক কঠিন হয়ে যায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন কিছু বিষয় প্রচলিত আছে যে মক টেস্ট এবং মডেল টেস্ট কোচিং সেন্টারগুলো নিয়ে থাকে, তো এই মক টেস্ট এবং মডেল টেস্টের গুরুত্বটা কিরকম?
বা এটা কি আসলে করা উচিত ছাত্র শিক্ষার্থীদের পার্টিসিপেট করা উচিত? এটা আসলে এটাকে আমি একদম শতভাগ করতেই হবে এরকমও বলি না, আবার একদম করা উচিতও না ওটাকে আমি বলবো না। কারণ আসলে মনে করেন আপনি একটা প্রতিযোগিতায় নামবেন, তো ওই প্রতিযোগিতায় কি আপনাদেরকে ড্রোন বানাইতে হবে, তো আপনাকে ড্রোন বানাইলেন, তো ড্রোন বানায় আপনি করলেন কি, এটা টেস্ট করলেন না এটা ঠিকঠাক উড়তেছে কিনা। এটা যে কাজে আপনার ড্রোনটা তৈরি করবেন ওটা আপনি ঠিকঠাক ভাবে আপনার কাজ করতে পারতেছেন না, টেস্ট করলেন না, আপনি শুধু বাসায় রেখে দিলেন, আপনি সরাসরি প্রতিযোগিতায় নিয়ে গেলেন। তখন হবে কি, দেখা গেল যে আপনার প্রতিযোগিতায় গেলেন, ওখানে আপনার 50-50 দুইটাই হতে পারে, হয়তো বা ড্রোন ঠিকঠাক মতো উঠতেছে, বা আবার দেখেন ড্রোন উঠতেছে না, এটা আপনার জায়গায় রয়ে গেছে। তখন কি আপনি কিন্তু আফসোস করতে হবে। তো আমি বলি যে আপনি যে ভাইবা পরীক্ষা দেন, সরি, আপনি যে প্রিলি মডেল টেস্ট পরীক্ষা দেন, বা আপনার ভাইবার যে আপনার মক টেস্ট গুলো দেন, বা রিটেনে যে আপনি পরীক্ষাগুলো দেন মডেল টেস্ট, কোচিং এ বলেন বা আপনার অনেক সময় হলে যারা থাকে তারা নিজেরা এটা আয়োজন করে, স্টুডেন্ট অনেকে মিলেমিশে আয়োজন করে, বা আপনি যে কোনো ভাবে আপনি এটা দিতে পারেন, অনলাইনে অনেকে দিয়ে থাকে। তো সেটা দিলে হয় কি, যে আপনার যে আপনি যে প্রিপারেশনটা নিচ্ছেন, তো ওটা আপনি কতটুকু হয়েছে ঠিকঠাক, আর আপনি পরীক্ষার হলে বসে যে আপনি নিজেকে কতটুকু টেনশন ফ্রি রাখতে পারতেছেন, এবং আপনি কতটুকু ঠান্ডা মস্তিষ্কে আপনি পরীক্ষাটা দিতে পারছেন। তারপরে আপনার যখন আপনি দাগাচ্ছেন, যে আপনি কনফিউশন হয়ে যাচ্ছেন কি, বা আপনার ঠিকঠাক মতো আপনি কি আপনার যে আপনি 150টা দাগালেন, ওখানে 150টা থেকে যে আপনার আপনার বেশি পরিমাণ ভুলের সংখ্যা বেশি হচ্ছে কিনা, বা কেন হচ্ছে, তো এই জিনিসগুলো আপনি কিন্তু বের করতে পারবেন। আবার রিটেনের যদি বলেন, তাহলে আপনি টাইমটা আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। টাইম ম্যানেজমেন্ট রিটেনে অনেক বড় একটা ব্যাপার। অনেকে অনেক কিছু পারে, মানে পারে মোটামুটি, যারা রিটেন দিতে চায় সবাই পারে, তার মাঝে একটা বড় শ্রেণী অনেক ভালো পারে, কিন্তু টাইম ম্যানেজমেন্ট তাদের ঠিক নাই। দেখা গেল একজন প্রার্থী আপনার হলো ফুল টাইম ম্যানেজমেন্ট করে সে একটা নাম্বার 100 মার্ক আনসার করলো, আরেকজন খুব ভালো লেগেছে কিন্তু 80 আনসার করলো, তো দেখবেন যে 100 যে আনসার করলো, যে 80 আনসার করলো, তার শেষে নাম্বার বেশি পাবে, কারণ এই 20 মার্ক রিটেনে আপনার হলো তার সাথে যাওয়া, এই 20 মার্ক আপনার কাভার করা খুব কঠিন। তো আমি বলবো যে আপনি হলো যদি সুযোগ থাকে তাহলে আপনি মডেল টেস্ট গুলো দেন, মক টেস্ট দেন, আর ভাইবার ক্ষেত্রে তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যারা ভাইবা নিচ্ছে তাদের সামনে আপনি কিন্তু আপনার যে সমস্যাগুলো আছে, অনেকে হাত নাড়ায়, অনেকে পা নাড়ায়, বা অনেকে আপনার ঠোঁট কামড়ায়, ঠিক আছে, অনেকে আবার হলো মাথায় হাত দেয়, ঠিক আছে, আবার নাকে হাত দিতে পারে, বা অনেকে আবার টেবিলের মানে বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি করে যেগুলো দৃষ্টিকটু, বা অনেকে ড্রেস আর ঠিক নেই, বা অনেকে আনসার করার সময় তার আনসারটা কি পলাইটলি সে করতে পারতেছে, যেটা আসলে ভাইবা বোর্ডে যেভাবে একটা আনসার করা উচিত, এক্সপ্লেন করা উচিত, সেভাবে ঠিকভাবে উনি করতে পারতেছেন না। তো ওই জিনিসগুলো কিন্তু আপনার বেরিয়ে আসবে একদিন, 2 দিন, 3 দিন, 4, 5, 6, 8, 10টা মক টেস্ট যখন আপনি দিবেন, তখন দেখবেন যে আপনার নিজের কনফিডেন্সটা আপনার গ্রো করতেছে ভিতরে, যে হ্যাঁ আমি তো পারতেছি, যে এখানেই তো সাবেক একজন পিএসসির মেম্বার বা ওই লেভেলের একজন সচিব সাবেক, তো উনি তো এখানে আছেন, ওই লেভেলের তো ওনারই তো থাকে, তো আমি তো যদি আমি পারতেছি, যে এই কনফিডেন্সটা যখন তার ভিতরে গ্রো করবে, তখন দেখবেন সে এক ধরনের একটা আনন্দ অনুভব করবে যে হ্যাঁ আমি ইনশাল্লাহ পারবো। তো এই কারণে আমি বলি যে আসলে প্রিলি হোক, রিটেন হোক, আর ভাইবা হোক, মক টেস্ট গুলো আসলে যার পক্ষ থেকে যতটুকু সম্ভব দেওয়া উচিত, একদম এটাকে অবহেলা করা উচিত। কারণ এখন প্রতিযোগিতা দেখেন, এখন মারাত্মক প্রতিযোগিতা আপনার বিসিএস। তো আজ থেকে 20 বছর আগে যে অবস্থা ছিল এখন সেই অবস্থা না। তো আমি বলবো যে আসলে এখন যেহেতু প্রতিযোগিতা, আপনি দিচ্ছেন না কিন্তু আপনার সাথে আরেকজন এটা দিয়ে সে এগিয়ে যাচ্ছে, তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়তেছেন। তো এটা যেখানেই দেন বা নিজের আয়োজন করেন, যেমন ঢাকা ভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে, সায়েন্স লাইব্রেরিতে স্টুডেন্টরা মিলে ভাইবার আয়োজন করে, এখান থেকে অনেক উপকৃত হয়, অনেকে একটা বিশাল সংখ্যক উপকৃত হয়। আমিও এখানে ভাইবা দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে নিজের আয়োজন করতে পারেন, কোচিং এ যে যেতে হবে এরকম কিছু না, আর যদি এরকম নিজের আয়োজন করার স্কোপ না থাকে, তাহলে পার্শ্ববর্তী যে কোনো কোচিং এ আপনারা দিতে পারেন। আচ্ছা, এই যে প্রস্তুতির সময় হচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করে, যেমন হচ্ছে মনোযোগ থাকে না, মনোযোগ ধরে রাখতে পারে না, কিংবা নিয়মিত পড়াশোনা করতে পারছে না। এই যে প্রস্তুতির সময় পড়াশোনা, ব্যক্তিগত জীবন এবং মানসিক চাপ, এই তিনটাকে আসলে কিভাবে ব্যালেন্স করে চলা যায়, বা আপনি কিভাবে ব্যালেন্স করেছিলেন? দেখেন, আমরা আসলে যারা বিসিএস পরীক্ষা দেয় আমাদের দেশে, বা ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি গুলোতে যারা পড়ে, তারাই তো মূলত বিসিএস পরীক্ষাটা দেয়, মানে 95% তারাই আছে, বা ন্যাশনাল থেকে যারা দেয়। তো আমরা আসলে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এই টাইপেরই আমাদের ফ্যামিলির অবস্থা। তো ওইখানে, এবং যখন অনার্স শেষ হয়ে যায়, তখন ফ্যামিলির কিন্তু একটা প্রত্যাশা থাকে যে আমার ছেলে কবে চাকরি পাবে, হ্যাঁ কবে আমরা একটু সুখের মুখ দেখবো আর কি, এটাই আসলে বাস্তবতা। তো এই বাস্তবতাটা, যে আমরা একটা প্রেশার ফিল করি, আমিও নিজে চারপাশে একটা প্রেশার ফিল করতাম, হয়তো আমার ফ্যামিলি ওভাবে আমাকে বলেনি, কিন্তু পরোক্ষভাবে আমি জিনিসটা বুঝতে পারতাম আর কি, যারা আসলে তারা আমার কাছ থেকে কি চাচ্ছে।
তো এই যে জিনিসটা, যে আমার যে চ্যালেঞ্জিং যে অবস্থাটা, এটাকে ফেস করতে হলে প্রধানত কি করতে হবে, যে আসলে যে বাস্তব জিনিসটা আমাকে উপলব্ধি করতে হবে, যে আমি আসলে, যে আপনি কিন্তু তখন যদি হাই হতাশ করেন বা মানে টেনশনে আপনার ঘুম আসে না, টেনশনে পড়তে মন চায় না, তখন কিন্তু আপনার কি হবে, আপনার কিন্তু একুল ওইকুল কোনোটাই হবে না, আপনার ফ্যামিলির পাশে আপনি দাঁড়াতে পারবেন না, বা আপনার ক্যারিয়ারটা আপনি কি করতে পারবেন না, গড়তে পারবেন না। তখন আপনার ফ্যামিলির জন্য আপনি টেনশনই করতে পারবেন, কিন্তু ফ্যামিলিকে ওইভাবে আপনি সাপোর্ট দিতে পারবেন না। তাহলে আমি যেটা বলি যে আসলে আপনি কি করেন, যে আপনি বাস্তবতা মেনে নিন, যে বাস্তবতা মেনে নেন যে এই টেনশনটা আপনার কি করেন, আপনার হলো একটা মানে পড়া, মানে আপনার এটাকে ডাইভার্ট করেন, যে আমি যেহেতু আমাকে টেনশন আমার চারপাশে চেপে ধরছে, তাহলে আমার একমাত্র আমার একটা পথই আছে, যে আমি ভালোভাবে স্টাডি করে যত দ্রুত সম্ভব আমি একটা চাকরির ব্যবস্থা করা, আমি অন্যদিকে মুভ না করে, আমার যেহেতু গোল বিসিএস ক্যাডার হওয়া, তাহলে আমার এই দিকটাতে আমাকে ফোকাস করতে হবে। আমাকে যদি এখন চিন্তা যদি আমি করি, তাহলে চিন্তা কিন্তু আমাকে কি করবে না, আমাকে আহ এই এই যে আমার যে এখন যে একটা ব্যাড সিচুয়েশন, ওটা থেকে আমাকে উত্তরণ করে দেবে না। তাহলে এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আমার মানসিক প্রেশার দূর করানোর জন্য আমি মনে করি যে যারা ধর্মীয় মাইন্ডের অনেকে থাকে, অনেকে আমরা এক একজন বিভিন্ন জন বিভিন্ন ধর্ম পালন করি, তার যার যার ধর্ম অনুযায়ী উপাসনা করা। হ্যাঁ, সেটা কেউ নামাজ পড়ে, কেউ তার মন্দিরে যায়, এটা যার যার ধর্ম অনুযায়ী উপাসনা করা, এটা সবচেয়ে বড় ভালো একটা কাজ করে। এবং হলো আহ অন্যান্য যারা খুব কাছের আপনজন আছে, প্রিয়জন আছে, তাদের সাথে সময় দেওয়া, মানে মাঝে মাঝে তাদের সাথে সময় দেওয়া, তাদের সাথে বিভিন্ন ব্যাপার শেয়ার করা। ঠিক আছে, দেখবেন যে তাদের কাছ থেকে আপনি একটি সান্ত্বনামূলক বা একটা সাপোর্টিভ আপনি কথা পাচ্ছেন বা সাপোর্ট পাচ্ছেন, যেটা আপনার অনুপ্রেরণা যোগাবে। এবং পজিটিভ মাইন্ডের যারা লোক আছে তাদের সাথে কানেক্ট থাকুন। আপনি ভুলেও ওই সময়টাতে নেগেটিভ মাইন্ডের লোকদেরকে আপনি সবসময় অ্যাভয়েড করবেন, যারা আপনাকে মানে আন্ডার এস্টিমেট করবে বা আপনাকে বিভিন্ন সময় আপনাকে ফ্রাস্ট্রেশনে ফেলে দিবে, যে হ্যাঁ তোমার দ্বারা তো হবে না, তুমি পড়তে পারবা কিন্তু হবে না, এরকম এরকম ওইরকম, আর ছেলে তো হয় নাই, এত টাকা লাগবে, এই লাগবে সেই লাগবে, অনেক কিছু বলে আপনাকে কি করবে, আপনাকে পিছনে ফেলার চেষ্টা করবে। তো ওদেরকে অ্যাভয়েড করতে হবে। পজিটিভ মাইন্ডের যারা আছে তাদের সাথে আপনি সবসময় যোগাযোগ রাখবেন। নিজের কাছের মানুষ যারা আছে, প্রিয় মানুষ, তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, তাদের সাথে কথা বলবেন যখন আপনার খারাপ লাগবে, বা মাঝে মাঝে যখন আপনার স্ট্রেস থাকবে, আপনার পড়াশোনা একান্তই ভালো লাগবে, তো আমি বলবো ওই সময়টা আপনি কি করেন, আপনি একটু খেলাধুলা করেন, বা আপনার অন্যান্য আউট অ্যাক্টিভিটিস আছে, বন্ধুদের সাথে আড্ডা দেন, বা কোথাও থেকে ঘুরে আসেন। তো সবকিছু মিলিয়ে আপনি যদি ব্যালেন্স করতে হবে, আপনার যে ব্যালেন্স শিখতে হবে, তখনই আপনি কি করবেন, যে আপনার পড়াশোনাটা একটা স্বাভাবিক একটা অবস্থায় আপনি নিয়ে যেতে পারবেন। যে অনেকে আছে যে সবার সাথে যোগাযোগ অফ করে দেয়, আমি বলি যে ভাই আসলে সবার সাথে যোগাযোগ অফ করে দেওয়ার কোনো দরকার নেই। কেন আমি যোগাযোগ অফ করে দেবো? কারণ কারো না কারণ আমার কোনো না কোনো দরকার পড়তে পারে, বা এরকম লোকও আছে যার সাথে আপনি কথা বললে আপনি মানসিকভাবে আপনি প্রশান্তি ফিল করেন, বা আপনি তার কাছ থেকে কিছু অনুপ্রেরণা পান, তখন দেখবেন যে আপনার ভেতরের যে সুপ্ত যে আগুনটা, সেটা কি মানে ধাউ ধাউ করে জ্বলে উঠতেছে, এবং আপনাকে ধাক্কাচ্ছে যে যে যাও, তুমি তোমার যুদ্ধে নামো, এবং তোমার যে লক্ষ্য, ওই লক্ষ্যটা তুমি কি করো, ফিল আপ করো, মানে ওইটা তুমি যত দ্রুত সম্ভব পূরণ করো। আমরা কমেন্ট বক্স থেকে একটা প্রশ্ন নিয়ে নিই। মোহাম্মদ ডন তাইব নামে এক ভাই প্রশ্ন করেছেন যে বিসিএস এর সিলেবাসে কি একটা চেঞ্জ আনা উচিত কিনা? আসলে সিলেবাসে চেঞ্জ আনা উচিত কিনা, সেটা অনেক মানে একটা বিস্তৃত একটা কোয়েশ্চেন, অনেকের কোয়েশ্চেন। আসলে চেঞ্জ আনা উচিত বলতে গেলে আমি যেটা মনে করি, যে সিলেবাসে যে সাম্প্রতিক সময় যে একটা কথা উঠছে, মানে সবাই যেটা বলে আর কি, যে সায়েন্সে যারা পড়ে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, তারা একটু বেশি সুবিধা পাবে। ঠিক আছে, তো এই এই জিনিসটা যে এটা আসলে সিলেবাসের দোষ না, মূলত হলো প্রশ্নকর্তা যারা প্রশ্ন করেন তাদের একটু সমস্যা। কেননা আমি মনে করি যে প্রশ্নের লেভেলটা আসলে কি একটা প্লেইং ফিল্ড হওয়া উচিত। এখন যে সিলেবাসটা আছে ওটাও খারাপ না, ওটাও চলে। ঠিক আছে, তো প্লেইং ফিল্ডের যে ব্যাপারটা, তো প্লেইং ফিল্ড আনা উচিত। যেরকম কিছু কিছু কোয়েশন এরকম, যারা ইঞ্জিনিয়ার বা যারা ডাক্তার, হ্যাঁ, তারা এই আনসার গুলা দিতে পারে। আবার রিটেনে কিছু কিছু কোয়েশন হয় যেগুলো আপনার অত্যন্ত উচ্চ লেভেলের, মানে আপনার ইঞ্জিনিয়ারিং লেভেলের। ঠিক আছে, বা গণিতের এরকম কিছু কোয়েশ্চেন হয় একদম উচ্চতর, মানে একদম হায়ার লেভেলের গণিত, যেগুলো আসলে জেনারেল যেটা, তো তারা কোয়েশ্চেনটা মানে হিমশিম খায় বা তারা দিতে পারে না। তখন তাদের অনেকে প্রশ্ন করে যে প্রশ্ন উত্থাপন করে যে তাহলে আমি তো পিছিয়ে গেলাম তার থেকে, সে তো আমার থেকে এগিয়ে গেল। তা আমি বলবো যে আসলে প্লেইং ফিল্ড যেটা, যে আপনার বাংলা কোয়েশ্চেন করেন ওটা এত সাহিত্যিক ভাবে এত গভীর থেকে না করি, বিজ্ঞান করুক, সেটাও কি
সাধারণ বিজ্ঞান যেটা, আবার গণিত সেটাও সাধারণ গণিত যেটা, যেটা আমাদের নিত্য দিনে যেটা দরকার পড়ে। আবার কম্পিউটার যেটা সেটাও কি আমি উচ্চতর যারা নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছে ওই লেভেলের কোয়েশ্চেন আমি না করে আমি কি করি, যেটা এসএসসি পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো আছে, মানে এসএসসি লেভেল পর্যন্ত যেটা কভার করে, যেটা সবাই সবার উপরে যেটা কি বর্তায় বা সবার জন্য যেটা সমান, ওই লেভেলের কোয়েশ্চেন গুলো করা উচিত। তখন দেখবেন যে আর কারো প্রশ্ন থাকবে না যে আসলে কি এটা কি চেঞ্জ করা উচিত কিনা। ঠিক আছে। তো আরেকটা ব্যাপার হলো যে আপনার প্রশ্নের চেয়ে বড় ব্যাপার হলো যে ভাইবার যে ব্যাপারটা, আমি মনে করি যে ভাইবার যে 200 মার্ক ওটা একটু চেঞ্জ করে কমিয়ে আনা উচিত। কারণ এখানে কেউ কেউ 105, কেউ কেউ 180, 170, তো জিনিসটা আপনার বিশাল ইয়ে হয়ে গেল, মানে আপনার অনেক ব্যবধান হয়ে গেল। তো আমি মনে করি ভাইবা মার্ক আসলে 50-এ নিয়ে আসা উচিত আছে। এটা আমার ব্যক্তিগত মত। তখন দেখবেন যে আপনার আরেকটু লেভেল প্লেইং ফিল্ড হবে আর কি। ঠিক আছে। আর হলো আপনার যে প্রিলির মার্ক 200, 200 ঠিক আছে, কিন্তু প্রশ্নের যে প্যাটার্নটা ওটা আরেকটু কি করতে হবে, জেনারেলাইজ করতে হবে, যাতে সকল যেরকম আর্টসের যারা আছে, মানবিকের যারা আছে, মানে যারা নাকি আপনার বিজনেস ফ্যাকাল্টির আছে, যারা সায়েন্সের আছে, যারা মেডিকেল সায়েন্সের আপনার বিভিন্ন ভাগ, মেডিকেলে আছে, কেউ কেউ ইঞ্জিনিয়ারিং আছে, জেনারেল সায়েন্স আছে, তো সবাই যাতে সম সমানভাবে এটার সুবিধাটা পায়, সবার জন্য যাতে প্রশ্নের প্যাটার্নটা গ্রহণযোগ্য হয়, তো ওরকম প্রশ্নটা করা উচিত আর কি। আচ্ছা, ক্যাডার সিলেকশনের ক্ষেত্রে দেখা যায় যে এখানে তো অনেকগুলো সেক্টর রয়েছে, যে প্রশাসনিক, শিক্ষা, ফরেন ক্যাডার। তো কোন ক্যাডার সিলেকশন করলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভালোভাবে মানিয়ে নেওয়া যাবে বলে আপনি মনে করেন? আর এই এই যে সিলেকশনের ব্যাপারটা, এটা মানে প্রসেসটা কিরকম থাকে? সিলেকশনের যে ব্যাপারটা, আমরা জানি যে ক্যাডার হলো, টোটাল ক্যাডার হলো 26টা। এর মাঝে হলো জেনারেল ক্যাডার আছে, আবার টেকনিক্যাল ক্যাডার আছে। তো টেকনিক্যাল ক্যাডার তো আবার সবার থাকে না, তো সবার জন্য যেটা থাকে সেটা হলো কি জেনারেল। তো আবার জেনারেলে আপনার কিছু কিছু ফ্যাক্ট থাকে, যেরকম আমরা পুলিশ আনসার, তো ওটার যে ক্ষেত্রে এটা আপনার হলো শারীরিক যে আপনার গঠনের সাথে অনেকটা নির্ভর করে, যে আপনার উচ্চতা, আপনার শরীরের ওজন, ওটারও নির্ভর করে। আর বাকি যে অন্যান্য যে ক্যাডার গুলো আছে সেগুলোতে ওরকম স্পেসিফিক কোনো আপনার আহ ইয়ে নেই, মানে রুলস নেই আর কি, যে এটা এরকম এরকম করতে হবে। তো তো সেই হিসাবে যারা নাকি আপনার হলো পুলিশ বা আনসার বা তাদের ফিটনেস তো ওরকম না, তারা তো এটা প্রথমে দিতে পারবে না। আর বাকি আছে কি আপনার দেখুন প্রথমের দিকে যে ক্যাডার গুলো আছে, ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, কাস্টমস চেক, ঠিক আছে, তারপরে আপনার হলো যেগুলো ডাক ক্যাডার আছে, তারপরে আপনার আছে হলো রেলওয়ে আছে, ঠিক আছে, সমবায় ক্যাডার আছে, তারপর তথ্য আছে, ইত্যাদি আরো অনেক ক্যাডার আছে। তো ওখানে আপনাকে আসলে দেখতে হবে, যে আপনাকে আগে আসলে জানতে হবে যে আসলে কোন ক্যাডারটা কি। একটা ক্যাডারে আপনি ঢুকলেন, অ্যাডমিনে ঢুকলেন, আপনি কি কি সুযোগ সুবিধা এখান থেকে পাবেন, বা আপনি এখান থেকে আপনার প্রমোশন লেভেলটা কতটুকু হবে। হ্যাঁ, আবার আপনি ফরেনে ঢুকলেন, ফরেনের যে আপনার হলো কর্মক্ষেত্রটা কি, অ্যাডমিনের কর্মক্ষেত্র কি? আপনি পুলিশে ঢুকবেন সেটার কর্মক্ষেত্র কি, আনসারে ঢুকবেন সেটার কর্মক্ষেত্র কি, ট্যাক্সে কি, আপনার হলো কাস্টমসে কি, বা টেকনিক্যাল ক্যাডার আপনি শিক্ষা ক্যাডারে ঢুকলেন, ওটার কর্মক্ষেত্রটা কি, বা ওইটা আপনাকে রাষ্ট্র, আপনি যে রাষ্ট্রকে কতটুকু দিতে পারবেন বা রাষ্ট্র আপনাকে কতটুকু দেবে, বা অন্যান্য যে ক্যাডার গুলো আছে। তো এই জিনিসগুলো আমি মনে করি আগে ভালোভাবে দেখা উচিত। এবং এটার পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখা উচিত, যে আপনি ওই ক্যাডারের জন্য কতটুকু যোগ্য বলে আপনি নিজেকে মনে করেন। মনে করেন যে পুলিশ, যে তার কিন্তু অন ডিউটি থাকতে হয়, যে আপনার হলো এরকম হতে পারে যে আপনার 24 আওয়ার্স ডিউটি থাকে, বা একদিন বিশেষ প্রয়োজনে কি তাদের আপনার হলো দিন রাত আপনার 18 ঘন্টা ডিউটি করা লাগতে পারে। বা অন্যান্য যে কাঠারগুলো আছে সেগুলোতে কি আপনার যেমন আমার এডুকেশন কাঠারের কথা বলি, যে আমাকে কিন্তু যেমন অনার্সের যে সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটা ইয়ার ডিগ্রির আছে, তারপর আপনার একাদশ দ্বাদশ আছে, তাদেরকে আমাকে আগামীকাল পড়াইতে হবে। ওইটা কিন্তু আমাকে প্রতিদিন রাত্রের বেলা বসে স্টাডি করতে হয়। তো ওরকম যে আমি কি দিতে পারবো কিনা, বা অন্য যে কোনো ক্যাডার আপনার অ্যাডমিনে বলেন, তার কর্মক্ষেত্র তো বিশাল, এবং ওখানে কিন্তু আপনার বহুত পরিশ্রম করতে হয় আপনার, কারণ তাদের অনেক কাজ। আপনি যদি ডিসি অফিসে যান, আপনি ইউনো অফিসে যদি যান, ঠিক আছে, বা আপনি সচিবালয়ে যদি দেখবেন যে তারা সারাক্ষণ একটার পর একটা কাজ তাদের লেগে যাচ্ছে। আপনি পুলিশে যদি বলেন আপনি এসপি অফিসে যান, ঠিক আছে, বা আপনার হলো অন্যান্য যেগুলো আছে ওগুলোতে যদি আপনি যান, তখন যদি আপনি দেখবেন যে তাদের একটার পর একটা কি মানে কাজ লেগে যাচ্ছে, যে আপনি ওই কাজগুলোর সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা। এটা হলো বড় ফ্যাক্ট। আমাদের দেশে হয় কি, আমরা করি কি যে আমরা আসলে সে অ্যাডমিন দিছে, সে পুলিশ দিছে, সে পর আমাকে ওইটাই হতে হবে, কিন্তু ওটার জন্য আমি কতটা যোগ্য। মনে করেন ফরেন কালার সে প্রথমে দিয়ে বসতো, তো ফরেন ক্যাডারের জন্য যে আপনাকে প্রথম শর্ত কি, আপনার ভাইভাতে গেলে কিন্তু আপনি কি করতে হবে, ইংলিশে সবকিছু ফেস করতে হবে, আপনার ফ্লুয়েন্টলি ভালো মানের ইংলিশটা আপনাকে জানতে হবে।
কারণ আপনি সারা জীবন ডিল করবেন বিদেশিদের সাথে, আপনাকে থাকতে হবে বিদেশে, বা যাদের হলো বিদেশে মানে বিভিন্ন দেশে যাদের আহ ঘুরে বেড়ানোর স্বপ্ন, বিভিন্ন দেশের কালচারের সাথে পরিচিত হওয়ার জন্য যাদের ভালো লাগে, তাদের ফরেন ক্যাডারটা তারা ফার্স্ট চয়েসে রাখে। তো আপনি দেখেন এর আগামাথা যে ফরেন ক্যাডার হওয়ার জন্য বা ওইটাকে ডিল করার জন্য, ওই ক্যাডারটাকে মানিয়ে নেওয়ার জন্য আপনার যা যা দরকার তার কিছুই আপনার মাঝে নাই, কিন্তু আপনি দিয়ে দিলেন ফরেন, তখন কিন্তু আপনার ভাইবা বোর্ডে কি হবে না, আপনি বাদ হয়ে যাবেন, আপনাকে কি তারা ডিসকোয়ালিফাইড করবে। বা আপনি পুলিশে দিলেন, আপনি দিলেন পুলিশে দিয়ে দিলেন, কিন্তু পুলিশের যে ট্রেনিং, লং টাইম যে ট্রেনিং আছে, তাদের যে আপনার হলো যে কর্মক্ষেত্র আছে, ওটাতে তাদের উপর যে প্রেশার, ওটার সাথে আপনি মানিয়ে নিতে পারতেছেন, আপনি কান্নাকাটি শুরু করে দিলেন। এই চাকরিতে ঢোকার পর অনেক এরকম আছে যে চাকরি ছেড়ে অন্য কাজে চলে আসে, বা আপনার আমাদের দেশের পার্সপেক্টিভে রাজনৈতিক যে চাপ, ওটা অনেকে সামলাইতে পারে না। তো ওটার কারণে অনেকে চাকরি ছেড়ে দেয়, অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে দেয়। তো ওই জিনিসগুলো আমি বলবো যে আগে আপনি হোমওয়ার্ক করেন, আপনার পরিবারের সাথে কথা বলেন যে আপনার পরিবারের পছন্দ কি, আপনার পছন্দ কি, বা ওই ক্যাডারের সাথে বা ওই প্রফেশনটার সাথে আপনি কি নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা। যদি মানিয়ে নিতে পারেন তাহলে আমি বলবো সেটা শিক্ষা হোক বা সেটা ফরেন হোক, সেটাকে আপনি যেটা আপনার সবচেয়ে পছন্দের জায়গা ওটাকে আপনি প্রথমে দেন, এবং ওটা কেন দিচ্ছেন ওই ওইটার একটা সুন্দর উত্তর আপনি রেডি করে রাখেন, কারণ ভাইভাতে গেলেই আপনাকে কিন্তু এই কোয়েশ্চেনটা করবে। এবং যারা এটার একটা সঠিক মানে একটা সামঞ্জস্যপূর্ণ একটা মানানসই উত্তর যারা রেডি এবং ওখানে আপনার ডেলিভারি দিতে পারে, তারা কিন্তু ভাইবা বোর্ডে ভালো একটা নাম্বার পায়। আর যারা দেখবেন যে গদবাদা কিছু মুখস্থ উত্তর বিভিন্ন বই থেকে নিয়ে যায়, যারা ভাইবা নেয় তারা কিন্তু জানে, কারণ তারাও তো ওই পরীক্ষা দিয়েই আসে, তারা এই উত্তরটা জানে এবং তারা কিন্তু আপনার হলো তখন বুঝতে পারে যে ছেলেটা কি মনের কথা বলতেছে। আর আপনি যদি সঠিকভাবে ওটাই প্রেজেন্ট করতে পারেন, আপনার মন কি চায়, আপনি কেন এটা চয়েসে দিচ্ছেন, তখন দেখবেন যে আপনার ভালো একটা নাম্বার আপনি ভাইবা বোর্ডে পাবেন। এবং ওই প্রফেশনে যদি আপনি যান, ওটা যদি আপনি পান ক্যাডারটা, তাহলে আপনি মনের আনন্দে আপনি আর তখন পিছনে ফিরে তাকাইতে পারবেন না বা কিছু বলতে পারবেন না, তখন কিন্তু আপনি মনে মনে হয় এটা আমার পছন্দের ক্যাডার এবং এটা এই জায়গাটা আমি পছন্দ করে আসছি, এবং তখন আপনার ওই ক্যাডারে গিয়ে আপনার ক্লাস করতেও ভালো লাগবে। তো আমি বলবো যে আসলে ক্যাডার চয়েস দেওয়ার আগে কোচিং এর রং মাখানো কথা বা আশপাশে রং মাখানো কথাই না মজে আপনি নিজে ভাবেন আপনি কোন ক্যাডারটার জন্য উপযুক্ত, কোন ক্যাডারটা গেলে আপনি আপনার যে প্রতিভাটা বিকশিত করতে পারবেন, কোন ক্যাডারটা আপনি এবং আপনার পরিবারের সম্মান বয়ে আনবে, এবং আপনার বাবা মা আপনার পরিবার কোন ক্যাডারটা চাচ্ছে যে আপনার ক্যাডারটা হন, বা আপনি নিজেও চাচ্ছেন ওরকম ক্যাডারটাকে ওই ওইটা অনুযায়ী আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে কি করেন একটা লিস্ট করেন, তারপরে আপনি ক্যাডার চয়েসটা দেন। আচ্ছা, আমরা যদি আপনার কাছে একটা রিসোর্স চাই যে কোন বইগুলো আসলে শুরু থেকে পড়া উচিত, আপনি কোন বইগুলো আর কি প্রেফার করবেন? আহ আমি যদি বলি যে ভার্সিটিতে একটা ছেলে বা মেয়ে সে যদি ভর্তি হওয়ার পর, আমি বলবো যে প্রথমে তার যে আপনার একাডেমিক যে বইগুলো আছে, তার সাবজেক্টের যে বইগুলো আছে, তো ওই বইগুলা খুব মনোযোগ সহকারে পড়া উচিত। পাশাপাশি আমি প্রথমেই বলবো না যে আপনি ইয়ে করেন এই যে বিসিএস এর এক্সের বই কিনে নেন, পাশাপাশি আপনাকে নিয়মিত পেপার পড়া উচিত। পাশাপাশি পেপার পড়লে আপনি দেশ এবং বহির্বিশ্বের বিভিন্ন সংবাদগুলো এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলো, রাষ্ট্রীয় ইস্যু, রাজনৈতিক, অর্থনৈতিক, আপনার হলো কূটনীতিক যে ইস্যুগুলো আছে ওগুলো আপনি কি করতে পারবেন, ভালোভাবে জানতে পারবেন। সেকেন্ড, আপনার হলো সহায়ক বই পড়া উচিত। সেটা হতে পারে আন্তর্জাতিক সম্পর্কের উপরে, সেটা হতে পারে বাংলাদেশ স্টাডিজের উপরে, সেটা হতে পারে আপনার হলো মুক্তিযুদ্ধের উপরে, সেটা হতে পারে ভাষা আন্দোলনের উপরে, গণ অভ্যুত্থানের উপরে, সেটা থাকতে পারে সমসাময়িক বিষয়ের উপরে। মানে সেটা সরাসরি বিসিএস এর বই না, কিন্তু এই বইগুলা পড়লে যে আপনার ভেতরে আপনার যে তথ্যগুলো আপনার ভেতরে আস্তে আস্তে কি করতে থাকে, গ্রো করতে থাকে, তখন দেখবেন আপনি কোনো কিছু লিখার ক্ষমতা আপনি অর্জন করবেন, ভালো লিখতে পারবেন, ভালো বলতে পারবেন, যেগুলো সরাসরি আপনি চাকরির বইগুলো পড়লে যেগুলো পারবেন না। আর হলো যে আমাদের যারা হলো চাকরি পরীক্ষা দিতে আসে তাদের কমন যে প্রশ্ন, তারা কেউ ইংলিশে দুর্বল বা কেউ গণিতে দুর্বল। তো তাদের বলবো যে অন্যান্য যে বইগুলো বলতো ওই বইগুলো পড়ার পাশাপাশি আপনি আহ আপনি ষষ্ঠ থেকে নিয়ে নবম দশম নবম শ্রেণী পর্যন্ত আপনার যে গণিত বইগুলো আছে ওগুলো একটা একটা বই করে আস্তে আস্তে যতটুকু সময় পান, ডেলি 1 ঘন্টা, আধা ঘন্টা, বা সপ্তাহে 1 দিন 2 দিন, ওরকম আস্তে আস্তে করে আপনি কি এই গণিতগুলো আস্তে আস্তে করতে থাকেন এবং আস্তে আস্তে শেষ করে ফেলেন ওই বেসিক গণিতগুলো। আর ইংলিশের ক্ষেত্রে যে ব্যাপারটা, ইংলিশের ক্ষেত্রে একটা বিশাল মার্ক, আপনার রিটেনে দেখেন 200 মার্ক, আপনার ভাইভাতে ইংলিশে কোয়েশ্চেন হয়, পাশাপাশি প্রিলিতে আছে আপনার হলো 35 মার্ক, এখানে দেখেন প্রায় 200-র উপরে মার্ক। তো ইংলিশের ক্ষেত্রে কি হয় যে আমরা যে জিনিসটা আমরা ফেস করি, আমরা ভোকাবুলারি একটু স্ট্রং না, আমরা ট্রান্সলেট করতে পারি না। তো
তো ট্রান্সলেটের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, ট্রান্সলেট কিন্তু আপনার 65 মার্ক। ইংলিশে হলো ইংলিশে যে পরীক্ষার 200 মার্ক, এখানে 60, আর হলো আপনার বাংলায় হলো 15। তো আপনি যদি এই এই জিনিসটা যদি আপনি প্রথম থেকে ভার্সিটি যখন পড়াশোনা শুরু করবেন, তখন থেকে আপনি যে আপনার বইগুলোতে ইংলিশ ভার্সন আপনি এখানে লিখবেন, আপনার একটা চর্চা হবে। পাশাপাশি আপনি ইংলিশ আপনাদের বন্ধুদের সাথে গ্রুপ করে ইংলিশটা আপনি চর্চা করবেন, মানে আপনাদের মাঝে কথোপকথন গুলো যাতে ইংলিশে হয়, এবং নিজে নিজে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন, কথা বলবেন, তখন দেখবেন যে আপনার কি হবে, আপনার ইংলিশের যে দুর্বলতা কেটে যাবে। তো এইভাবে যদি আপনি আগাতে পারেন, তাহলে দেখবেন যে আপনি একটা সময় আপনার টোটাল আপনি যখন ফোর্থ ইয়ার শেষ করবেন, তাকে ইয়ে করবেন, আপনার নতুন এক সেট বই কিনবেন, তখন আপনি এক সেট বই কিনবেন ফোর্থ ইয়ারে ওঠার পরে বা থার্ড ইয়ারের শেষের দিকে, তখন এক সেট বই কিনবেন আপনার প্রিলির। তখন দেখবেন যে আপনার অনেক তথ্য আপনার সহজ হয়ে যাচ্ছে, আপনি বুঝতেছেন, এবং আপনি সহজে ওই বইগুলো শেষ করতে পারবেন, এবং আপনি একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন। আমরা যদি আপনার অভিজ্ঞতা শুনতে চাই, যে যেদিন আপনার রেজাল্ট পাবলিশ হলো সেদিন আপনার অনুভূতি কিরকম ছিল? সেদিন অনুভূতি অবশ্যই, এটা একটা মানে জীবনের একটা অন্যতম একটা সেরা অনুভূতি, ঠিক আছে। তবে আমি যখন নটরডেম কলেজে চান্স পাইছিলাম, সেটা আমার জীবনের সবচেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং, মানে সবচেয়ে ভালো লাগার একটা মুহূর্ত ছিল, মানে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। তখন যে অনুভূতি আসলে পরে যাই পাইছি লাইফে, তো ওইটার অনুভূতি আর ওইটার অনুভূতি এক হয় না, মানে ওইটার অনুভূতি আমার অনেক বিশাল ক্ষতি। তবে হ্যাঁ, বিসিএস যখন আমি টিকি, তখন আমার অনুভূতিটা অনেক ভালো ছিল। তবে আমার প্রত্যাশা ছিল যে আরো অন্য, আমার অ্যাডমিন কার্ডার তো প্রথম ছিল, যে অ্যাডমিন কার্ডারটা পেলে মনে হয় আমার ভালো হতো আর কি। আর এটা একটা বেস্ট মোমেন্ট বলা চলে আসলে লাইফের। আর তো এটা নিয়ে আমার আফসোস নেই আসলে, কারণ রিজিক এটা নির্দিষ্ট, কারণ উপরওয়ালা যার জন্য যেটা ভালো মনে করছেন উনি সেটাই রাখছেন। তো এটা নিয়ে আমি আফসোস করি না, এবং যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে আমি বলবো যে আসলে চাকরি কি পাইলেন, কোনটা পাইলেন, এটা নিয়ে আসলে সারা জীবন আসলে আফসোস করে লাভ নেই। কারণ আপনি আপনার জন্য কোনটা ভালো, সেটা আল্লাহ বা আপনি যাই বলেন না কেন, উনি আপনার জন্য নির্ধারণ করে রাখছে যে ওটাই আমার জন্য ভালো। এবং আপনি যেখানেই যান, আপনি চেষ্টা করেন ওই সেক্টরটাকে আপনার আলোয় আলোকিত করতে, দেখবেন যে আপনি ওখান থেকে পর্যাপ্ত সম্মান পাবেন এবং ভালোবাসা পাবেন, যেটা আপনার কি পরবর্তী জীবনে বেঁচে থাকার কি খোরাক, মানে পরবর্তী জীবনে বেঁচে থাকার যে আপনার যে স্ট্যামিনা বলেন বা মানসিক অনুপ্রেরণা। শক্তি যোগাবে আর কি, অনুপ্রেরণা যোগাবে। আচ্ছা, যারা হচ্ছে বিসিএস এ প্রথমবারে সফল হয় না, তো তাদের জন্য হচ্ছে পরবর্তীতে কি করণীয় বা পুনরায় প্রস্তুতি কি কৌশল অবলম্বন করতে পারে, তাহলে আপনার পরামর্শ কি এটা হবে? হলো যে প্রথমবার যারা সফল হয় না, তারা অবশ্যই এটা দুইটা জিনিস করে, একটা হলো ভাগ্য, আর একটা জিনিস হলো যে তার অবশ্যই প্রস্তুতিতে ঘাটতি ছিল। তো আমি বলবো যে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, কারণ বিসিএস অনেকবার দেওয়া যায়, একবার, দুইবার, তিনবার, পাঁচ, ছয়, সাত, অনেকে 8বারও দেয়। তো এত দিকে আমি না যাই, প্রথম, তৃতীয়, তৃতীয়, তিনটা বিসিএস আমি চাই যে আপনারা ভালো করেন, আপনার পছন্দের কাটা পেয়ে যান। তো এখানে কি করতে হবে, যে প্রথম যদি আপনি ফেলার হন, আমি দেখছি অনেকে যারা আমার সাথে 40-এ ফেলার হয়েছে, তারা 41-এ অ্যাডমিন কার্ড আর পুলিশ কার্ড ভালো ভালো কার্ড পায়, ঠিক আছে। কারণ আপনার যে উইকনেস গুলা, কি কারণে আপনি ফেলিয়ার হয়েছেন পরীক্ষার হলে, যে কোন কোন জিনিস আপনি আপনার জন্য কঠিন মনে হয়েছে, বা কোন কোন জিনিস আপনি আনসার করতে পারেন নাই, বা ভুল করছেন, বা আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন নাই, যে যে জিনিসগুলো আপনাকে একটা হোমওয়ার্ক করতে হবে, আপনি সময় দেন 1 মাস, 2 মাস, দরকার হলে 3 মাস আপনি সময় দেন। আপনি আপনার যে উইক পয়েন্ট গুলা আপনি বের করে গেলে নোট ডাউন করেন, এবং পরবর্তী, মনে করেন আপনি আপনার সামনে 47 বিসিএস, ওটা তো আপনি ফেইলার হলেন, পরবর্তী 48 বিসিএস এর জন্য আপনি আপনার দুর্বল জায়গাগুলো আগে স্ট্রং করে আপনি আপনার প্রস্তুতি পুনরায় পুরোদমে শুরু করুন, দেখবেন ইনশাল্লাহ আপনার পরবর্তী বিসিএস বা অন্যান্য চাকরিগুলোতে আপনি ভালো করবেন। জি, এখন হচ্ছে বিসিএস এর পাশাপাশি অন্যান্য সরকারি চাকরির জন্য প্রিপারেশন কিভাবে নেওয়া যেতে পারে? আহ, আপনি যদি ব্যাংক সেক্টরটা যদি আলাদা করেন, ব্যাংক সেক্টরটা বাদে অন্য যে চাকরিগুলো আছে ওগুলো মোটামুটি বিসিএস সিলেবাসকেই 80 থেকে 90% কভার করে। তো আমি বলবো যে আপনারা যারা চাকরি প্রিপারেশন নেন, এখানে কিন্তু আবার গ্রেডের বিভক্তি আছে, নবম এবং দশম গ্রেডের যে চাকরিগুলো আছে ওগুলো একই টাইপের পজিশন, আর 11 থেকে আপনার হলো 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে ওগুলো একই ধরনের হয়। তো নবম দশম গ্রেডের যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা আমি বলবো যে এগুলা বিসিএস মানে প্রায় একই ধরনের কোয়েশন হয়, বিসিএস এর প্রায় সেম কোয়েশন ব্যাংক ব্যতীত। তো আপনি বিসিএস এর সিলেবাসটা একটু ভালো করে পড়েন, পাশাপাশি আপনার যদি অন্যান্য যে চাকরিগুলো আপনি অ্যাপ্লাই করছেন ওগুলোর উপরে আপনি একটা বই কিনে নেন, ওগুলার বিগত কোয়েশ্চেন গুলো আপনি দেখেন, দেখে বিসিএস থেকে যেগুলো পড়ছেন ওগুলো তো আপনি রিভাইজ দিবেন, যেগুলো সিলেবাসের সাথে ম্যাচ হয়, 80-90 ভাগ মিলে যায়। আর বাকি যে 10% থাকে ওটা আপনি নতুন করে আবার পড়ে নিন, তখন দেখবেন যে আপনার পুরো দমে সিলেবাসটা কভার হয়ে গেছে আর কি। কারণ প্রতিটা ইয়ার জন্য আপনি আলাদা আলাদা ভাবে ইয়ে করে পড়ে পড়বেন, তো ওইটা আপনার হলো আপনি ওই সময়টা আপনি পাবেন না।
তাই আপনি যে অংশটা 10 থেকে 15% যেটা আপনার হলো বিসিএস এর সিলেবাসের বাইরে, ওটা আপনি একটু আলাদাভাবে একটু প্রিপারেশনটা নিয়ে নেন আর বাকিটা বিসিএস প্রিপারেশন থেকে হয়ে যায়। আর যে ব্যাংকের যে ব্যাপারটা, ব্যাংকে তো মূলত ইংরেজি, গণিত, তারপরে আপনার আইসিটি, হ্যাঁ, বাংলা, এই সাধারণ জ্ঞান, এই কোয়েশন হয় আর কি। তো এটাও মূলত কি হয়, অনেকটা বিসিএস রিলেটেড। তো ওইখানে কিছু কিছু মনে করেন ম্যাথের যে প্যাটার্ন গুলো, এগুলো একটু ভিন্ন বিসিএস থেকে। তো যে যে প্যাটার্ন গুলো একটু ভিন্ন, ওই জিনিসগুলো আপনার একটু আলাদাভাবে করতে হবে। বা অন্য যে প্রশ্নগুলো আপনার আইসিটি প্যাটার্ন গুলো যদি একটু ভিন্ন হয়, ওগুলো একটু আপনাকে আলাদাভাবে পড়তে হবে। তবে আমি বলবো যে বিসিএস টাকে যদি কেউ মেইন প্রিপারেশন হিসেবে নেয়, তাহলে দেখবেন যে তার পাশাপাশি বিসিএস তো হয়ই, বা এর আগে হওয়ার আগে অন্যান্য চাকরিগুলো তার হয়ে যায়। তাহলে বলবো যে অল প্রিপারেশনের যে মাদার, মানে মা যাকে বলে, যেটা হলো মাদার হলো বিসিএস এর প্রিপারেশন। তো ওটাকে যদি ভালোভাবে নেওয়া যায়, তাহলে অন্য চাকরিগুলো সহজ হয়ে যায় আর কি। আচ্ছা, আমাদের ইউনিভার্সিটির বা আমাদের শিক্ষার্থীদের ভিতর একটা বড় অংশের শুধুমাত্র এজেন্ডা হচ্ছে যে আমরা শুধু বিসিএস দিব, বা বিসিএস ক্রেজ যেটাকে বলে, যে আমাদের শিক্ষার্থীদের এটা বেশি। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে এটাকে পজিটিভলি দেখি। কারণ আহ, অনেকে বলবে যে, অনেকের কাছে এটা নেগেটিভ মনে হয়, তাই আমি বলি যে পজিটিভলি দেখি। কারণ এটা যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ চাকরি, ঠিক আছে, তো তো সবার তো সর্বোচ্চ চাকরি এবং ভালো জায়গায় যাওয়ার একটা রাইট আছে না। তো সবাই সেটা করতেই পারে, একটা রেস দেখাতেই পারে। তো এখানে কিন্তু শুধু দেখাইলে যে আমাকে নিয়ে নিবে তা কিন্তু না। কারণ আমাকে ওই যোগ্যতা প্রমাণ করেই কিন্তু আমাকে ক্যাডার হইতে হবে। তাই আমি বলবো যে হ্যাঁ, তাদের যে প্রতিযোগিতা আছে, ওই প্রতিযোগিতা আছে বলেই তারা অন্যান্য চাকরিতে যাচ্ছে, এবং যারা আমরা সবচেয়ে যোগ্য প্রার্থীদেরকে বাছাই করতে পারতেছি। মনে করেন যারা যদি এই ক্রেজ যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা অনেক যোগ্য প্রার্থী পাইতাম। আগে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ছিল বা ইঞ্জিনিয়ারিং ছিল, যারা ডাক্তার ছিল, তারা এদিকে আসতো না। তো পরবর্তী সময় এখন তারাও আসতেছে, সকল শ্রেণী থেকে আসতেছে। তাহলে আমরা কি, আমরা কিন্তু পারফেক্ট একটা ক্যান্ডিডেট আমরা পাচ্ছি, পারফেক্ট একটা যোগ্য আহ পাবলিক সার্ভেন্টকে আমরা পাচ্ছি কিন্তু। তাহলে এটা আমি মনে করি যে একটা পজিটিভ। আমি মনে করি যে আরো সকলকে সচেতন হয়ে যার যোগ্যতা আছে, সে আসলে বিসিএস পরীক্ষা দেওয়া উচিত, এবং পরীক্ষা দিয়ে যোগ্যতা অনুযায়ী তার কি চাকরি বাছাই করে নেওয়া উচিত। আপনি পত্রিকায় দেখবেন 43তম বিসিএস এর একটা ছেলে, সে হলো ডিগ্রি পড়ে, ডিগ্রি করে সে অ্যাডমিন ক্যাডারে আসছে। তো এটা অনেকের কাছে কিন্তু অবিশ্বাস্য লাগতে পারে। তা আমি বলছি যে হ্যাঁ, সে চেষ্টা করছে এবং সে যোগ্য। হ্যাঁ, তাকে আমি সাধুবাদ জানাই। সে যে আসছে এখানে, তাকে সাধুবাদ জানাই। এরকম প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করতে হবে, না হলে নাই। আমি তো চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, কারণ কার ভিতরে কোন যোগ্যতা আছে সেটা তো আমরা জানি না। সে কারণে এত লোকের যে ক্রেজ দেখে আমি এটাকে নেগেটিভ নেওয়ার পক্ষে আমি না, আমি বলবো যে এটা পজিটিভ। সবাই আসুক, সবাই সচেতন হোক, সবার ভিতরের প্রতিভা প্রকাশ করুক। যে যেটার যোগ্য সে সেটা পাবে, যে যেটার যোগ্য না সে সেটা পাবে না। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো আপনার যদি অডিয়েন্সের উদ্দেশ্যে কোনো মেসেজ থাকে, তাদেরকে কোনো পরামর্শ বা সাজেশন দিতে চান, সেটা বলতে পারেন। আহ অডিয়েন্সের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে যে চাকরিটাকে আসলে মানুষের মানে জীবনের থেকে বেশি বড়ভাবে নেওয়া উচিত না। অনেকে চাকরি পায় না বলে সুইসাইড করে, বা মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। তাই আমি বলবো যে আসলে এটা একটা রিজিক, এর মাধ্যমে আপনি আপনার রিজিক পরিচালিত হবে। আল্লাহ এটা আপনার লিখে রাখছেন। তো চাকরি আপনি চেষ্টা করবেন, আপনার যেটা পছন্দ সেটা চেষ্টা করবেন, আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা আপনি করবেন। কিন্তু কখনো এটাকে এমন ভাবে নিবেন না যে এটা না পেলে আমি মারা যাব, বা এটা না পেলে আমার মানে আমি মনে হয় শেষ হয়ে যাব, এরকম কিছু না। কারণ দেখেন, বিসিএস ক্যাডার হচ্ছে কত, আপনার প্রতি বিসিএস এ আপনার 2000 থেকে 2500 ক্যাডার হচ্ছে। কিন্তু আর বাকি দেখেন আমাদের দেশে পরীক্ষার্থী কিন্তু অনেক। বিসিএসসি পরীক্ষার্থী 4,05,000, তো অনেক। তো ওদের তো হয় নাই, তো তাদের জীবন কি চলতেছে না? চলতেছে। কারণ আমাকে চেষ্টা করতে হবে, আমার যদি বিসিএস নয় অন্য চাকরিতে চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে, চাকরি সরকারি চাকরি যদি না হয়, তাহলে অন্যদিকে আমাকে মুভ করতে হবে। সে কারণে আগে নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে, আমাকে দক্ষ করতে হবে। এখন কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন চলতেছে, প্রযুক্তির যুগ, এখানে আমাকে কি ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমাকে ডেভেলপমেন্ট করতে হবে। কারণ আমার যে মাতৃভাষা, এটার বাইরে এক দুইটা ভাষা আমাকে কি ওইরকম স্কিল হওয়া উচিত। পাশাপাশি আমার যে টেকনোলজি জ্ঞান, কম্পিউটারের জ্ঞান, ওটা আমাকে কি করতে হবে, আমাকে একটু যোগ্য হতে হবে। আমাকে কমিউনিকেশন যে গ্যাপ আছে আমাদের, ওটাকে আরো কি করতে হবে, সাবলীল করতে হবে। ঠিক আছে, তো সকল দিকে আমাদের কি করতে হবে, একটু সচেতন হতে হবে, আমাদের এই যোগ্যতাগুলো আমাদের বাড়াইতে হবে। তবেই আমি যদি সরকারি চাকরি নাও পাই, আমার জন্য অন্যান্য প্রাইভেট সেক্টর বলেন বা
অন্য যে কোনো একটা কিছু আমি করতে পারবো এবং আমার লাইফকে কি করতে পারবো, ফাইন করতে পারবো। দিন শেষে কিন্তু যে আপনি কি কি করলেন তার থেকে বড় ব্যাপার আপনি জীবনটাকে কতটুকু সুন্দরভাবে গুছাইতে পারলেন, ওটাই আমি মনে করি যে প্রধান ফোকাস হওয়া উচিত। সেটা যেভাবেই হোক, সৎ পন্থা অবলম্বন করে আপনি যদি আপনার ভিতরের যোগ্যতাকে কাজে লাগিয়ে, দক্ষতাকে কাজে লাগিয়ে যদি আপনি ভালো কিছু করতে পারেন, ওটা সাধুবাদ। সেটা বিসিএস ক্যাডার হয়েই হতে হবে এরকম কিছু না। আর যাদের হলো ইচ্ছা ক্যাডার হওয়ার, তারা আপনার চেষ্টা করে যান, ঠিক আছে, চেষ্টা করে যান, আপনার সৃষ্টিকর্তাকে ডাকুন, আপনার সর্বোচ্চ চেষ্টা করুন ইনশাল্লাহ। কারণ আপনি যদি ঠিকঠাক মতো আপনি চেষ্টা করেন, সৃষ্টিকর্তা কাউকে হতাশ করে না। তো এতটুকুই মেসেজ থাকবে যে চাকরি জীবনের চেয়ে বড় নয়, আমাদের জীবনটা সবচেয়ে বড়। তো আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে, পাশাপাশি জীবনের জন্য আমাদের কি করতে হবে, জীবন ধারণ করার জন্য একটা চাকরি হোক ব্যবসা হোক সেটা করতে হবে। তো আপনারা যার যার যে জায়গায় আছেন সেখান থেকে আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন, ইনশাল্লাহ একদিন, আজ হোক বা কাল হোক, কাল বিলম্ব হলেও আপনারা যার যার জায়গায় থেকে নিজেকে প্রতিষ্ঠিত করুন। এতটুকু শুভকামনা রইল সবার জন্য, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। ধন্যবাদ সবাই। ইনশাল্লাহ ভাইয়া, আমরা আপনাকে সামনে আবারও পাবো, আবারও কোনো একটা সেশনে আপনার সাথে দেখা হবে, আপনার অভিজ্ঞতাগুলো আমরা আবার শুনবো ইনশাল্লাহ। তো আজকের সেশনটি হচ্ছে আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের অতিথি আরিফ শরিয়াত জয় ভাইকে, যিনি তার ব্যস্ত সময়ের মাঝেও আমাদের সঙ্গে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছে সেশনগুলো চালিয়ে যাওয়ার। তো ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো একটি সেশনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।